হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আরো একটা টপিক নিয়ে। আজকে আমাদের টপিকটা হবে কি নিয়ে ভাইয়া? কেস। আজকে আমাদের টপিকটা হবে কি নিয়ে আলোচনা? কেস। আজকে আমরা এই কেসের ভিতরে কি আছে, এই কেস কত প্রকার, কি কি এর কার্যাবলী, কোথায় ব্যবহার হয়, এভরিথিং আজকে আমরা কমপ্লিট করব এই কেস টপিক নিয়ে। তবে একটা মজার বিষয় হচ্ছে যে আজকে আমরা এই টপিকটা একটু ভিন্ন রকম ভাবে শিখব। দেখেন, প্রথমেই আমি কোশ্চেন দিয়ে শুরু করছি। প্রথমেই কোশ্চেনটা কি আমার, যে নিচের সেন্টেন্সগুলোতে নমিনেটিভ কেস খুঁজে বের করো। দেখেন, আমি কেস পড়ালাম না, তার আগে প্রথম বোর্ডেই আমি আজকে দিচ্ছি কি কোশ্চেন সলভ। তার মানে হচ্ছে আজকে আমার ক্লাসের কোয়ালিটিটা এরকম হবে, মানে টেকনিকটা সাজিয়েছি এভাবে আমি, যে আমরা ডিরেক্ট প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের যেই সব টপিকগুলো আসবে আমরা সেইগুলো ধীরে ধীরে জেনে যাব, ঠিক আছে? ওই যে আগের ভিডিওতে কি করতাম, যে আগে হচ্ছে এটা হয়, ওটা হয়, এভাবে হয়, ওইভাবে হয়, এইভাবে বসে, ওইভাবে বসে, আমরা প্রয়োগ করবো, তখন দেখবো সেটা চেঞ্জ করে আজকে ডিরেক্ট আমরা প্রশ্ন চলে আসছি। ডিরেক্ট প্রশ্নতে ফাইন্ড আউট করবো যে এটা কি, এটা জেনে আসি, এটা যেটা যেটা প্রয়োজন হবে সেটা আমরা জেনে যাবো, ঠিক আছে? তো ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, ফাইন। তো যাই হোক, আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আমাদের যে প্রশ্নটা আমরা প্রথমে দিয়েছি সেটা হচ্ছে নিচের সেন্টেন্সগুলোতে নমিনেটিভ কেস খুঁজে বের করো। মানে এই যে এখানে 1 2 3 4 5 6 ছয়টা সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলোর ভিতরে আমাদেরকে নমিনেটিভ কেস খুঁজে বের করতে হবে। তো ধরেন আমি কিছুই জানি না, ফার্স্ট অফ অল আমি দেখব যে আমাকে প্রশ্নটা কি করছে। প্রশ্নটা কি? নিচের সেন্টেন্সগুলোতে নমিনেটিভ কেস খুঁজে বের করো। নিচের সেন্টেন্স মানে তো বাক্য, এটা তো বুঝছে, গুলোতে নমিনেটিভ কেস খুঁজে বের করো। খুঁজে বের করো তো বুঝছে, এখন কথা হচ্ছে নমিনেটিভ কেসটা কি। তারা ফার্স্ট অফ অল আমরা যদি জানি যে নমিনেটিভ কেসটা কি, তাহলেই তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে পারবো যে কোনটা নমিনেটিভ কেস। হ্যাঁ, আর একটা কথা আছে, এখানে দুইটা ওয়ার্ড আছে দেখেন, একটা হচ্ছে নমিনেটিভ, একটা হচ্ছে কেস। তো আমি প্রথমে জানবো হচ্ছে কেসটা কি, তারপরে জানবো নমিনেটিভ কেসটা কি। এখন যারা একটু লিজেন্ড আছে তারা বলতে পারে যে ভাই আপনি তো ঘুরে আগের জায়গায় চলে গেলেন। আগের জায়গায় না, এটা একটু অন্যরকম ভাবে আপনি এই প্রশ্নগুলোর দিকে দেখবেন এবং আমার লেকচার দেখবেন, অনেক ডিফারেন্স আছে। ওকে, ফাইন। তো আমরা ফার্স্ট অফ অল এখন কি দেখবো? কেস। প্রথমেই আমরা কেস শব্দটার অর্থ জানি। কেস শব্দটার অর্থ হচ্ছে কি ভাইয়া? কারক। ওই যে বাংলাতে আমরা পড়ি না, কারক, কর্মকারক, কর্তৃকারক, তারপর হচ্ছে অপাদান কারক, সম্বোধন কারক, সম্বোধন পদ, এখন এগুলো ওইটাই। তাহলে কেস শব্দটার অর্থ হচ্ছে আমাদের কি? কারক। আমরা কিন্তু আজ নমিনেটিভ কেস নিয়ে পড়াশোনা করব। নমিনেটিভের উদ্দেশ্যে আমরা কেসকে এখন ব্যাখ্যা করব। কেস শব্দটার অর্থ কি? কারক। তারপরে প্রশ্ন হবে যে কেসটা কি। কেসটা কি যদি বলেন তাহলে আমি এটা একটু অন্যরকম ভাবে উত্তর দেব, মানে আমি আমার মতো করে উত্তর দেব। কি ভাইয়া? কেসটা হচ্ছে যে কিছু না, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার ইংলিশ গ্রামার অনেক বড় বড় টপিক আছে যেগুলোর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। যেমন হচ্ছে কিছুদিন পরে প্রনাউন পড়বো, আবার অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, ভার্ব আছে, নাউন আছে, তারপরে আরো ফ্রেজ, ক্লজ, এগুলো আছে, বড় বড় টপিক আছে। সেগুলো জানার জন্য আমার ন্যূনতম একটা বেসিক লাগবে, জাস্ট নাথিং টু বি এলস, জাস্ট বেসিক। সেটা হচ্ছে আমাদের কেস। তাহলে কেস কি, এই প্রশ্নের উত্তর পেলেন। এরপরে আমার প্রশ্ন হবে যে কেসের সংজ্ঞা কি। কেসের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যখন কোনো নাউন বা প্রোনাউন, কি ভাইয়া? যখন কোনো নাউন বা প্রোনাউন, সংজ্ঞা যদি একটু লিখি, যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যের অন্যান্য পদগুলোর সাথে কিভাবে যুক্ত এইটা প্রকাশ করবে, সেটাকে বলা হচ্ছে আমাদের কি? কেস। তাহলে নাউন প্রোনাউনটা বাক্যের বা হচ্ছে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্কটা কি। এখন এই সেন্টেন্সটার দিকে তাকিয়ে আরো কিছু বিষয় আমাদের জানতে হবে, যে যখন কোনো নাউন বা প্রোনাউন, তার মানে আমাদের কেস কি কি হতে পারে। কেস আমাদের নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। সেন্টেন্সে দিয়ে গেলে আমাকে কি খুঁজে বের করতে হবে? হয় নাউন অথবা প্রোনাউন। নমিনেটিভ আছে পরে, কিন্তু আগে তো না, এখন এতটুকু তো বুঝতে পারলাম যে আমরা নাউন এবং প্রোনাউন নিয়ে কাজ করবো। তাহলে কেস হতে আমাদের নাউন এবং প্রোনাউন, বাকি অন্যান্য পদের সাথে সম্পর্ক। আর অন্যান্য পদ তো অনেক আছে, সেগুলো কি? অন্যান্য পদ বলতে আমাদের হচ্ছে ভার্বের সাথে কাজ আছে, হ্যাঁ, মানে কার সাথে সম্পর্কটা, কার সাথে? ভার্বের সাথে, আবার হচ্ছে প্রিপজিশনের সাথে, ঠিক আছে? প্রিপজিশনের সাথে, আবার আছে যে
কমপ্লিমেন্টের সাথে, কমপ্লিমেন্টের সাথে, তারপরে হচ্ছে অন্যান্য নাউনের সাথে, মানে একটা বাক্যে তো আরো অন্যান্য নাউন থাকতে পারে, তাই না? অন্যান্য নাউনের সাথে, অন্যান্য নাউনের সাথে, তারপরে হচ্ছে ভকেটিভ, ভকেটিভ, ভকেটিভ এর সাথে। ঠিক আছে ভাই, বুঝতে পারলেন? অন্যান্য পদ বলতে আমাদের এই যে ভার্বের সাথে সম্পর্ক, মানে যে নাউন বা প্রোনাউনটা আছে সেটার সাথে ভার্বের সম্পর্ক, অথবা প্রিপজিশনের সম্পর্ক, অথবা কমপ্লিমেন্টের সম্পর্ক, অথবা ওই নাউন প্রোনাউনের সাথে অন্যান্য নাউনের সম্পর্ক, অথবা হচ্ছে ভকেটিভের সাথে সম্পর্ক, তাহলেই সেটা হবে আমাদের হচ্ছে কি কেস, সেটা হবে আমাদের কি কেস। আরো সহজভাবে যদি উদাহরণ দিই, মানে সংজ্ঞা দিই, তাহলে এরকম হবে যে নাউন বা প্রোনাউন, হ্যাঁ, মানে বাক্যে ওটার হচ্ছে অবস্থান বা ভূমিকাটা যেটা বুঝাবে সেটা হচ্ছে আমাদের কেস। কোন একটা নাউন বা কোন একটা প্রোনাউন বাক্যে ওর অবস্থান বা ওর ভূমিকাটাই হবে আমাদের কি কেস। বুঝতে পারছেন? মানে ধরেন হচ্ছে হি, সি, হ্যাঁ, বা হচ্ছে রহিম, রহিমা, এই নামগুলো রয়েছে, এই নামগুলো বাক্যে কি ভূমিকা পালন করতেছে সেটাই হবে হচ্ছে আমাদের কি কেস। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই ছোট্ট, যে রিনা, ঠিক আছে, রিনা রিডস, রিনা রিডস আ বুক, রিনা রিডস আ বুক, ওকে, এ বুক। এখানে বললাম যে রিনা হচ্ছে বই পড়তেছে, বই পড়তেছে, রিনা হচ্ছে কি করতেছে ভাইয়া? বই পড়তেছে, রিনা হচ্ছে বই পড়তেছে। তো যদি এখন প্রশ্ন করি যে কে পড়তেছে, যদি এখন প্রশ্ন করি যে হচ্ছে কে পড়তেছে, মানে কাজ করছে কে, কাজ করছে কে, কাজ করছে কে ভাই? রিনা। যে কাজ করছে সেটাকে আমরা বলি কি সাবজেক্ট, তাই না? আর এই সাবজেক্টটাই হচ্ছে আমাদের কি নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস। ভাই বোঝা গেল নমিনেটিভ কেস কি? নমিনেটিভ কেস কি বোঝা গেল। এরপর হচ্ছে কাজের প্রভাবটা কার উপর পড়তেছে? বুক না, কাজের প্রভাব। রিনা যে বইটা পড়তেছে, কি পড়তেছে? বই পড়তেছে, তার মানে ওর পড়া কাজটার প্রভাব কার উপর পড়তেছে? বইয়ের উপরে। তাহলে কাজের প্রভাব যার উপর পড়ছে সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া? অবজেক্ট। আর এইটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। এটা হচ্ছে কি আমাদের ভাইয়া? অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। এখন বলতে পারেন যে ভাই আপনি পড়াতে আসলেন হচ্ছে সংজ্ঞা, মানে কেস, কেস কি সেটা বোঝাতে গেলেন, তো হুট করে আবার নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেসে চলে গেলেন। যাই নাই, আমি আমার জায়গাতে আছি, আমি আপনাকে বলি যে কেসটা এখানে ফ্যাক্ট কিভাবে কাজ করতেছে। এটা রিনা না, এটা হচ্ছে আমাদের কি নাউন, ওকে, কোনো সন্দেহ নাই। বুক, এটাও কি আমাদের নাউন না, এটা হচ্ছে আমাদের বুক। তাহলে কেসের কাজটা হচ্ছে, দেখেন দুইটার পার্টস অফ স্পিচ একই, কিন্তু বাক্যে তাদের অবস্থান, বাক্যে তাদের অবস্থান কি এক? অবস্থান কি ভাই? অবস্থান ভিন্ন না? অবস্থান হচ্ছে ভিন্ন, মানে একজন সাবজেক্টের জায়গা আছে, একজন অবজেক্টের জায়গা আছে, অথচ দুইটাই নাউন। আর আরেকটা হচ্ছে তাদের ভূমিকা আলাদা, আলাদা, তাই না? তার মানে এই জায়গাতেই হচ্ছে কেসের কাজ। নাউনগুলো, হ্যাঁ, নাউন বা প্রোনাউনটা বাক্যে কি ভূমিকা রাখতেছে, নাউন বা প্রোনাউনটা বাক্যে কি ভূমিকা রাখতেছে, এই জিনিসটাই বোঝাইবে যেটা, সেটা হচ্ছে আমাদের কি কেস। সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া? কেস। কেস বুঝতে পারছেন? কেস কি, কেস কি বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা উদাহরণের মাধ্যমে খুব সহজেই কেস কি সেটা বুঝতে পারছেন, বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব হচ্ছে এই নমিনেটিভ কেসে। এখন আমরা চলে যাব কোথায়? নমিনেটিভ কেসে। এখন আমরা যাব নমিনেটিভ কেস। তো নমিনেটিভ কেস কি সংজ্ঞা যদি বলি, তাহলে নমিনেটিভ কেস কি? নমিনেটিভ কেস হচ্ছে ওইটাই যেই নাউন বা প্রোনাউনটা বাক্যে কর্তার কাজ করবে। কিসের কাজ করবে ভাই? যেই নাউন বা প্রোনাউনটা, যে কি ভাই বোঝা গেল? বোঝা গেল নমিনেটিভ কেস কি? বোঝা গেল? মানে যেই নাউন বা প্রোনাউনটা বাক্যে তো হচ্ছে ভূমিকা রাখবে, সেটা তো হচ্ছে আমাদের কেস। এখন কথা হচ্ছে যেই নাউন বা প্রোনাউনটা আমাদের সাবজেক্টের জায়গায় বসবে, মানে কর্তা, কর্তা রূপে কাজ করবে, হ্যাঁ, সেইটাই হচ্ছে আমাদের কি নমিনেটিভ কেস। ভাই তাহলে নমিনেটিভ কেসটা কি বোঝা গেল? এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই প্রশ্ন সলভের এখানে। আরো একটু কাজ আছে। আমরা এই রকম বাক্যে যখন আমাদেরকে নমিনেটিভ কেস খুঁজে বের করতে বলবে, তখন আমরা হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য দেখে নিই। এই পাঁচটা মানে প্রশ্ন, এই পাঁচটা প্রশ্ন আমরা বাক্যটাকে করব। যদি উত্তর পেয়ে যাই কোনো একটা প্রশ্নের, তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে? নমিনেটিভ কেস হবে, তাই না? এক নম্বর প্রশ্নটা কি? এক নম্বর প্রশ্নটা হচ্ছে কে কাজ করছে, ঠিক আছে, কে কাজ করছে। দুই নম্বর কি? দুই নম্বর প্রশ্নটা হচ্ছে বাক্যের সাবজেক্ট কে, ঠিক আছে। তিন নম্বর কি?
উত্তর পাওয়া যাবে। কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর। ওকে ফাইন। 4 নম্বরের আগে থাকবে, সরি ভাই, ভার্বের আগে থাকবে। আর 5 নাম্বার কি ভাই? 5 নাম্বার হচ্ছে যাকে নিয়ে মূল বাক্য। বুঝতে পারছেন? এই 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তর কোনো একটা যদি আমরা পেয়ে যাই তাহলেই সেটা হচ্ছে আমাদের কি ভাই? নমিনেটিভ কেস। তাহলেই সেটা হয়ে যাবে আমাদের কি? নমিনেটিভ কেস। ঠিক আছে, ঠিক আছে, সেটা হবে আমাদের নমিনেটিভ কেস। এইরকম ভাবে আমরা এরপরে যখন আবার এরপরে হোয়াইট বোর্ডে যাব তখন আসবে আমাদের হচ্ছে অবজেক্টিভ কেস, তারপর আসবে পজিটিভ কেস, তারপর আসবে ভোগেটিভ কেস। সবকিছু আমরা এইভাবে একদম সহজ করে কিভাবে সলভ করা যায় দেখবো। হ্যাঁ, জাস্ট ওয়েট এন্ড সি। তো আমরা ওই বাক্যটাতে প্রশ্ন করব কি কে কাজ করছে, অথবা বাক্যের সাবজেক্ট কি, অথবা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর, অথবা ভার্বের আগে বসবে, অথবা যাকে নিয়ে মূল বাক্যটা গঠিত হবে সেটা হবে আমাদের কি? নমিনেটিভ কেস। তার মানে এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের যে বেসিক দরকার সেটা কমপ্লিট। এখন আমরা মাঠে নামতে পারি তো? ওকে চলেন এখন আমরা মাঠে নামি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে রাম ম্যারিড সীতা। রাম সীতারে বিবাহ করিয়াছে, তাই না? কে বিয়ে করছে লক্ষ্য রাখতে হবে। রাম সীতারে বিয়ে করছে নাকি সীতা রামরে বিয়ে করছে বলেন? আমাদের সমাজে সচরাচর ছেলেরা মেয়েদেরই তো বিয়ে করে, তাই না? নাকি মেয়েরা? ইদানিং আবার চলেও, মেয়েরা ছেলেদের প্রপোজ করে, আবার মেয়েরাই হচ্ছে ছেলেদের বাসায় যায়। কিন্তু যা হোক, এক্সেপশন, ওটা এক্সেপশন। এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। হ্যাঁ, ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। তো আমরা হচ্ছে যেটা স্বাভাবিক জেনারেল সেটাই নিয়ে আমরা হচ্ছে কাজ চালিয়ে যাবো। তো রাম সীতাকে বিয়ে করছে, রাম সীতাকে বিয়ে করছে। এখন যদি প্রশ্ন করি কে বিয়ে করছে, কে কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হবে আমাদের কি? নমিনেটিভ কেস। কে বিয়ে করছে? রাম। কে বিয়ে করছে ভাই? রাম। রাম রাম কে বিয়ে করছে? রাম। কে বিয়ে করছে? রাম। ওকে, একটা সত্য মিলছে। তার মানে আমাদের রাম হচ্ছে নমিনেটিভ কেস। আরো যদি প্রশ্ন দিতে যাই, কে কাজ করছে? এ বাক্যটা বিবাহগত কাজ, কে কাজ করছে? ওই রামই কাজ করতেছে। বাক্যের সাবজেক্ট কে? ওই রাম। কে দিয়ে প্রশ্ন করলাম তো? ভার্বের আগে বসছে, দেখেন ম্যারিড হচ্ছে এখানে ভার্ব, তাই না? বিবাহ করা। আর ভার্বের আগে বসেছে রাম, ওকে বসছে। তবে যাকে নিয়ে মূল বাক্যটা শুরু হবে, দেখেন তো পুরো বাক্য তো রামকে দিয়ে শুরু হয়েছে, কারণ রামের বিবাহ হয়েছে। তার মানে আমাদের এই সাবজেক্ট নাকি সরি নমিনেটিভ কেস এখানে কি? রাম। এই রামটা হচ্ছে আমাদের কি? নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস। ওকে ফাইন। এরপরে 2 নাম্বার সেন্টেন্সে বলেন নমিনেটিভ কেস কোনটা? মিল্ক ইজ দ্য বেস্ট ফুড। মিল্ক ইজ দ্য বেস্ট ফুড। মিল্ক ইজ দ্য বেস্ট ফুড। ভার্ব কে ভাই? ভার্ব হচ্ছে ইজ। ভার্ব হচ্ছে ইজ, হচ্ছে দুধ হচ্ছে কি? শ্রেষ্ঠ খাবার। তো শ্রেষ্ঠ খাবারটা কে? যদি প্রশ্ন করি কে দিয়ে, শ্রেষ্ঠ খাবারটা কে, তাহলে আমাদের এই মিল্ক আসছে না? শ্রেষ্ঠ খাবারটা কে? মিল্ক। শ্রেষ্ঠ খাবারটা হচ্ছে কি? মিল্ক। কে কাজ করছে? এই প্রশ্নের উত্তর কে কাজ করছে? মিল্ক ইজ দ্য বেস্ট ফুড। এটা নাই। যাক, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমাদের মিল্ক। তারপর হচ্ছে ভার্বের আগে বসবে, দেখেন ভার্বের আগে বসছে, ইজ হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের আগে বসছে। তাহলে এই বাক্যে হচ্ছে আমাদের এই মিল্কটা হচ্ছে আমাদের কি ভাই? কি? নমিনেটিভ কেস। ওকে ফাইন, কমপ্লিট। এরপরে গোপাল ওয়ান্টস টু গো হোম। গোপাল বাসায় যেতে চাইলো, বলেন ভার্ব কে? ভার্ব হচ্ছে আমাদের কি? ওয়ান্টস। মেইন ভার্ব হচ্ছে আমাদের কি? ওয়ান্টস। কে কে বাসা যেতে যাচ্ছে? কে দিয়ে প্রশ্ন করব, কে বাসা যেতে যাচ্ছে? গোপাল। গোপাল। সহজ ভাই, একদম সহজ। তাহলে আমাদের হচ্ছে কি? নমিনেটিভ কেস এখানে হয়ে গেল কি? গোপাল। নমিনেটিভ কেস হয়ে গেল গোপাল। তারপরে দা লেজি বয় ওয়াজ পানিশড। অলস বালকটাকে শাস্তি দেওয়া হলো। হ্যাঁ, শাস্তি দেওয়া হলো। কে শাস্তি পাইলো? প্রশ্ন করেন কে শাস্তি পাইলো? তো লেজি বয় না, কে শাস্তি পেলো? তারপর হচ্ছে ভার্বের আগে বসবে, ওয়াজ হচ্ছে ভার্ব। ওয়াজ হচ্ছে আমাদের কি? ওয়াজ পানিশড। তাহলে আমাদের ভার্বের আগে বসেছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি? তাহলে নমিনেটিভ কেস। এটা হচ্ছে আমাদের কি ভাই? নমিনেটিভ কেস। ওকে ফাইন। এরপর কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হচ্ছে কি? পশ্চিমবঙ্গের রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী। ভার্ব কে? ভার্ব হচ্ছে ইজ। তাহলে ভার্বের আগে বসবে আমাদের কি? কলকাতা। কে? ওয়েস্ট মানে পশ্চিমবঙ্গের হচ্ছে রাজধানীটা কে? যদি প্রশ্ন করি কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কে? কলকাতা আসতেছে না? কলকাতা আসতেছে না? তাহলে এই কলকাতা হচ্ছে আমাদের কি? নমিনেটিভ কেস। এই কলকাতা হচ্ছে আমাদের কি? নমিনেটিভ কেস। ওকে ফাইন, কমপ্লিট। এরপর দ্য আর্থ মুভস। ভার্ব কে? মুভস। দ্য আর্থ কে? রাউন্ড দ্য সান। হচ্ছে পৃথিবী কি? পৃথিবীটা হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরে। কে ঘুরে? কে দিয়ে প্রশ্ন করেন? আর্থ। তাহলে এটা হচ্ছে আমাদের কি? নমিনেটিভ কেস। এটা হচ্ছে আমাদের কি? নমিনেটিভ কেস। তাহলে বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা খুব সহজেই নমিনেটিভ কেস কিভাবে কোন সেন্টেন্স থেকে ফাইন্ড আউট করবেন এটা বুঝতে পারছেন। এরপর আমরা যাব হচ্ছে আমাদের পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখি কি নিয়ে প্রশ্ন। তাহলে এখন আমরা পরবর্তী হোয়াইট বোর্ডে চলে আসলাম। পরবর্তী হোয়াইট বোর্ডে আমাদের কিছু প্রশ্ন।
কি প্রশ্ন, নিচের সেন্টেন্সগুলিতে অবজেক্টিভ কেস খুঁজে বের করো। তার মানে একটু আগে আমরা দেখলাম হচ্ছে নমিনেটিভ কেস খুঁজে বের করার কাহিনী করলাম, তারপরে নমিনেটিভ কেস ইজিলি ভাবে খুঁজে বের করলাম, শেষে আমি অবশ্যই হোমওয়ার্ক দিয়ে দেবো। এরপরে এখন দিয়ে দিয়েছে যে অবজেক্টিভ কেস খুঁজে বের করো। তা আমাদের একটু কাজ সহজ হয়ে গেছে, যে আমরা এই যে কেস সম্পর্কে জেনে গেছি, অবজেক্টিভ কেস সম্পর্কে হালকা একটু জেনে গেছি। এখন এখানে দেখবো যে অবজেক্টিভ কেসটা আসলে কি এবং এইরকম সেন্টেন্সগুলোতে অবজেক্টিভ কেসটা খুঁজে বের করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়। ওকে, তো যাই শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের কি অবজেক্টিভ কেস। ওকে, তো প্রথমেই অবজেক্টিভ কেসের বাংলা অর্থ যদি করি তাহলে হচ্ছে আমাদের কর্মকারক। নমিনেটিভ কেসের কি ছিল, কর্তৃকারক, এটার বাংলা অর্থ হচ্ছে কি কর্মকারক। ওকে, দ্বিতীয় প্রশ্ন, এই অবজেক্টিভ কেসের সংজ্ঞা কি? এই অবজেক্টিভ কেসের সংজ্ঞা হচ্ছে যে যখন কোনো নাউন বা প্রোনাউন তখন তাকে আমাদের কি বলা হয়, অবজেক্টিভ কেস বলা হয়, অবজেক্টিভ কেস বলে। ঠিক আছে, মানে যখন কোনো নাউন বা প্রোনাউনের উপরে সাবজেক্ট কাজ করবে, মানে যার উপরে কাজ করা হবে, বাক্যের কাজটা করা হবে, সেটা হবে আমাদের কি, অবজেক্টিভ কেস। ঠিক আছে, অবজেক্টিভ কেস আমরা বুঝে নিলাম। তারপরে এখন আমরা দেখব যে অবজেক্টিভ কেস কোনো বাক্যে নির্ণয় করতে হলে আমাদের কি কি জানা লাগবে। যেমন আমরা হচ্ছে নমিনেটিভ কেসের ক্ষেত্রে 5টা বিষয় দেখলাম, অবজেক্টিভের ক্ষেত্রে 5টা না মাত্র 3টা। এক নম্বর হচ্ছে ভার্ব চিনতে হবে, আমাদের কি ভার্ব চিনতে হবে। ওকে, আমাদের অবজেক্টিভ কেস নির্ণয় করার জন্য প্রথম কাজটা কি ভাই, ভার্ব চিনতে হবে, মানে হচ্ছে বাক্যতে কি কাজ করা হচ্ছে সেটা চিনতে হবে। 2 নম্বরে হচ্ছে আমাদের অবজেক্ট চিনতে হবে, অবজেক্ট যদি চিনতে না পারেন তাহলে আমার একটা ভিডিও আছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিভাবে চেনা যাবে, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর 3 নম্বরে হচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে এটাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, আরো 2টা আছে, একটা হচ্ছে কাকে নিয়ে এবং কার উপর, আর একটা হচ্ছে কার উপর। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা প্রশ্ন করব কি হচ্ছে কি দিয়ে, যদি পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তারপরে যদি না পাই তাহলে কাকে দিয়ে প্রশ্ন করব, তারপরে যদি না পাই তাহলে কাকে নিয়ে কাজটা হচ্ছে সেটা, তারপরে হচ্ছে কার উপর। এই প্রশ্ন এগুলো জটিল, সাধারণত কি দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কোন বাক্যে অবজেক্টিভ কেস নির্ণয় করার জন্য এই 3টা প্রশ্ন করব। আমরা এই 3টা প্রশ্ন একটু মনে রাখলে আমরা অবজেক্টিভ কেস খুব সহজে কি করব, নির্ণয় করতে পারবো। ওকে, এখন আমরা মাঠে নেমে যাব। 1 নম্বর সেন্টেন্সটা বলছে ডু ইউ নো দ্য ওয়ে, তুমি কি পথটা জানো, তুমি কি পন্থাটা জানো। ডু ইউ নো, ফার্স্ট অফ অল কি আমাদের ভার্ব চিনতে হবে। নো মানে হচ্ছে কি জানা, আমাদের ভার্ব হচ্ছে নো। ও আরেকটা বিষয় হচ্ছে এখানে, 4 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে অবজেক্টিভ কেসটা ভার্বের পরে বসবে, নমিনেটিভ কেসটা ভার্বের আগে বসেছিল না, এই কেসটা হচ্ছে ভার্ব এর পরে বসবে, ভার্বের পরে বসবে। ওকে, ভার্বের পরে বসবে মানে হচ্ছে দা ওয়ে, আপাতত বোঝা যাচ্ছে দা ওয়ে। তারপর হচ্ছে কি দিয়ে প্রশ্ন করতে হবে, ডু ইউ নো দা ওয়ে, কি চেনার কথা বলছে, কি চেনার কথা বলতেছে, দা ওয়ে পথ, তাহলে এই দা ওয়েটাই হচ্ছে আমাদের কি ভাই, অবজেক্টিভ কেস। এই দা ওয়েটা হচ্ছে আমাদের কি, অবজেক্টিভ কেস। বুঝতে পারলেন? 1 নম্বর উদাহরণটা বোঝা গেল। 2 নম্বর, হ্যাভ ইউ টেকেন ইউর মিল, তুমি কি তোমার মিল নিয়েছো, ভার্ব কে টেকেন, তুমি কি তোমার মিল নিয়েছো, কি দিয়ে প্রশ্ন করো, কি নিয়েছো, মিল, ইওর মিল। তাহলে আমাদের এখানে অবজেক্টিভ কেস হচ্ছে কি, ইওর মিল। ওকে ভাই, পরের সেন্টেন্স, লিটল রবি রিড দ্য রামায়ণ, রামায়ণ পড়লো। ভার্ব চিহ্নিত করো, রিড, তারপর হচ্ছে আমাদের কি অবজেক্টিভ কেসটা ভার্বের পরে থাকবে, তার মানে দ্য রামায়ণ। তারপর হচ্ছে কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি পড়লো, দ্য রামায়ণ। তার মানে আমাদের সব কোশ্চেন উত্তর কোন জায়গায় আসছে, দ্য রামায়ণে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাই, অবজেক্টিভ কেস। ওকে, কমপ্লিট। এরপরে দ্য পোয়েট, পরের সেন্টেন্স, দ্য পোয়েট মেট এ লিটল কটেজ গার্ল। একটা হচ্ছে পোয়েট একটা মেয়ের সাথে দেখা করলো, ছোট্ট মেয়ের সাথে, ছোট্ট মেয়ে না, ছোট্ট কুটিরে বসবাস করে এরকম একটা মেয়ের সাথে দেখা করলো।
তো কাকে দেখা করলো, কাকে দিয়ে প্রশ্ন করেন, কাকে দেখা করলো, কার সাথে দেখা করলো, কার সাথে এ লিটল কটেজ গার্ল না, এই মেয়েটার সাথে দেখা করলো না, এই মেয়েটার সাথে, মেয়েটা এখানে ভার্ব না, মেয়েটা এখানে ভার্বের পরে অবস্থান, ঠিক আছে। তাহলে এই লিটল কটেজটা হচ্ছে আমাদের কি ভাই, অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। বোঝা গেল। এরপরে অবজেক্টিভ কেস, আলাদিন হ্যাড এ ওয়ান্ডারফুল ল্যাম্প, আলাদিনের একটা বিস্ময়কর, এই চমৎকার ল্যাম্প না, হ্যাঁ এটা হবে বিস্ময়কর ল্যাম্প, মানে বিস্ময়কর বাতি রয়েছে, বলেন। তাহলে কি রয়েছে ভাই, বাতি, বিস্ময়কর বাতি, কি রয়েছে, বিস্ময়কর বাতি। আর এটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এ ওয়ান্ডারফুল ল্যাম্প, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, তারপর হচ্ছে স্যার রাল্ফ দা রোবার টোয়ের হিজ হেয়ার, রাগে সে তার চুল ছিঁড়ে ফেললো, স্যার রাল্ফ সে তার চুল ছিঁড়ে ফেললো। প্রশ্ন করেন কি ছিঁড়ে ফেললো, আর হচ্ছে ছিঁড়ে ফেলা, টোর, ছিঁড়ে ফেললো কি, হিজ হেয়ার। তাহলে আমাদের অবজেক্টিভ কেস হচ্ছে কি, হিজ হেয়ার। তাহলে ভাই অবজেক্টিভ কেস চিহ্নিত করার জন্য আমাদের জাস্ট এই করার জিনিস মনে রাখতে হবে যে ভার্ব চিনতে হবে, বাক্যের ভিতরে ভার্ব, মেইন ভার্ব কোনটা, তারপর হচ্ছে অবজেক্ট চিনতে হবে, ভার্বের পরে অবস্থান করবে, মানে কার উপরে কাজটা করা হচ্ছে। লিটল রাবি বই পড়তেছে, কি পড়তেছে, মানে কার উপর প্রভাব পড়তেছে, ওই যে কেস পড়ার সময় যেটা বুঝালাম। তাহলে রামায়ণ বইটা পড়তেছে, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে কি, রামায়ণ। তারপরে কি, কাকে নিয়ে প্রশ্ন করলে, এবং হচ্ছে ভার্বের পরে অবস্থান করবে। ওকে, কমপ্লিট, অবজেক্টিভ কেস একেবারে হচ্ছে কমপ্লিট। এরপরে আমরা কি, পজিটিভ কেস নিয়ে আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয় হবে কি, পজিটিভ কেস। একটু আগে আমরা দেখলাম নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, এখন আমরা দেখব পজিটিভ কেস। কেস মানে হচ্ছে কারক, নমিনেটিভ কেস মানে হচ্ছে কর্তৃকারক, অবজেক্টিভ কেস মানে হচ্ছে কর্মকারক, পজিটিভ কেস মানে হচ্ছে সম্বন্ধ পদ। এই পজিটিভ কেস এবং ভোকেটিভ কেসকে কারক বলা হয় না, ইংলিশ গ্রামারে কারক বলা হলো, বাংলায় কারক বলা হয় না। এগুলোর আলাদা দুটো স্পেসিফিক নাম রয়েছে, সেটা হচ্ছে কি, সম্বন্ধ পদ এবং সম্বন্ধন পদ। কি কারণে তাদেরকে কারক বলা হয় না, কারণ হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে এদের ডিরেক্ট কোনো রিলেশন নেই। তো যাই হোক, এখন আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে প্রশ্ন দিয়েছে নিচের নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মের সাথে পজিটিভ কেস গুলো লেখো। মানে এই যে ম্যান, বেবি, লেডি, চাইল্ড, শিপ, ডিয়ার, এগুলোর সিঙ্গুলার ফর্মটা লিখতে হবে, তারপরে প্লুরাল ফর্মটা লিখতে হবে, সিঙ্গুলার ফর্মটার পজিটিভ কেস লিখতে হবে, প্লুরাল ফর্মটার পজিটিভ কেস লিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের নাম্বার জানতে হবে, যে এই ওয়ার্ডগুলোর নাম্বার কিভাবে করব। যদি আপনারা নাম্বার সম্পর্কে না জেনে থাকেন, আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। ওকে, তারপরে ওই নাম্বারগুলোর সাথে আমরা পজিটিভ কেস কিভাবে যুক্ত করব সেটা এখন আমরা হচ্ছে বলতে যাচ্ছি। হ্যাঁ, তো এইটা করার আগে আমাদের প্রথমে জানতে হবে পজিটিভ এবং কেস সম্পর্কে। কেস তো আমরা জানলাম, পজিটিভ কথাটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি, চলেন। তো ফার্স্ট অফ অল পজিটিভ কেস মানে আমি তো বললাম এটা হচ্ছে কি, সম্বন্ধ পদ। এর বাংলা যদি লিখি তাহলে হচ্ছে সম্বন্ধ পদ। ওকে, তো যখন কোনো নাউন বা প্রোনাউন, অবশ্যই নাউন প্রোনাউন নিয়ে কাজ, যখন কোনো নাউন বা প্রোনাউন ওনারশিপ, পজিশন, রিলেশনশিপ, অথরশিপ এই চারটা বোঝাবে, তখন সেটা হবে আমাদের কি, পজিটিভ কেস। তখন সেটা হবে আমাদের পজিটিভ কেস। ওনারশিপ মানে হচ্ছে কি, মালিকানা। হ্যাঁ, যখন কোনো নাউন বা প্রোনাউন দ্বারা মালিকানা বোঝাবে, পজিশন অধিকার বোঝাবে, হ্যাঁ অধিকার বোঝাবে, রিলেশনশিপ সম্পর্ক বোঝাবে, অথরশিপ কৃতি বোঝাবে। হ্যাঁ, তখন আমাদের সেই নাউন বা প্রোনাউনটা হবে আমাদের কি, পজিটিভ কেস। ওকে ভাই, বুঝতে পারছেন? তো এই মালিকানা, অধিকার সম্পর্ক আমি তিনটা উদাহরণ দিয়েছি, এই তিনটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে যাব। দিস ইজ রামস আমব্রেলা, এইটা হচ্ছে রামের ছাতা, এইটা হচ্ছে রামের ছাতা। এই ছাতাটা কার ছাতা, রামের ছাতা। এই ছাতাটা হচ্ছে রামের ছাতা, তার মানে রামের একটা কি বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে না? তাহলে এটা হচ্ছে পজিশন বোঝাচ্ছে না, এটা পজিশন বোঝাচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এই যে রামস অ্যাপোস্ট্রোফি এস আছে না, এই রামসটা হচ্ছে আমাদের কি, পজিটিভ কেস। এরপরে দেখেন, দিজ আর শেক্সপিয়ারস প্লেস, এগুলো হচ্ছে শেক্সপিয়ারের নাটক, এগুলো হচ্ছে শেক্সপিয়ারসের নাটক। এটা আসলে এক প্রকার অথরশিপ বোঝাচ্ছে না, মানে শেক্সপিয়ারের অনেকগুলো নাটক রয়েছে, তার ভিতরে এটার মালিক কে, অথর, এটার অথরিটি কে, শেক্সপিয়ার। তাহলে এটা কি বোঝাচ্ছে, অথর বোঝাচ্ছে না, অথরশিপ অ্যাপোস্ট্রোফি এস আছে, সো এটা হচ্ছে আমাদের কি, পজিটিভ কেস। এরপর এই বাক্যটা দেখেন, এ মাদার্স লাভ ইজ এ নোবেল থিং, একটা মায়ের ভালোবাসা হচ্ছে একটা মহৎ কিছু, তাই না? তাহলে এখানে কি,
মায়ের ভালোবাসা হচ্ছে একটা মহৎ কিছু, তার মানে এটা একটা সম্পর্ক বোঝাচ্ছে না? মাদার্স, এই যে দেখেন অ্যাপোস্ট্রোফি এস মাদার্স, তাহলে এই মাদার্সটা হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা কি কারণে পজিটিভ কেস হবে? কারণ হচ্ছে এটা আমাদের সম্পর্ক বুঝিয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সে দেখলাম যে অধিকার বোঝাচ্ছে, দ্বিতীয় সেন্টেন্সে কৃতিত্ব বোঝাচ্ছে, এবং তৃতীয় সেন্টেন্সে হচ্ছে আমাদের সম্পর্ক বোঝাচ্ছে। সো আমি আশা করি এই উদাহরণ তিনটার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝে গেছেন যে পজিটিভ কেসটা আসলে কি। ওকে, এখন আমরা দেখবো যে পজিটিভ কেসটা ফরমেশন। সংজ্ঞা দেখার এক্সাম্পল এখন ফরমেশন খুব সহজ, দুইটা ভাবে গঠিত হয়। হ্যাঁ, একটা হচ্ছে যে অ্যাপোস্ট্রোফস এস যোগ করে, একটা হচ্ছে কি ভাই, অ্যাপোস্ট্রোফস এস যোগ করে আমরা কি গঠন করি, পজিটিভ কেস গঠন করি। আর দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা হচ্ছে সিম্পলি জাস্ট অ্যাপোস্ট্রোফস কমা, জাস্ট হচ্ছে কি অ্যাপোস্ট্রোফস কমা, জাস্ট অ্যাপোস্ট্রোফস কমা। এই দুই ভাবে, একটা হচ্ছে অ্যাপোস্ট্রোফ এস আর একটা হচ্ছে জাস্ট সিম্পলি অ্যাপোস্ট্রোফ, এই দুই ভাবে আমরা কি গঠন করি, এই পজিটিভ কেসটা গঠন করি। ওকে, বুঝতে পারছেন? ওকে ফাইন, এরপরে যাব হচ্ছে ব্যবহার। আমরা দেখব কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রোফস ব্যবহার করা হয়। ব্যবহার একদম সহজ। এক নম্বর ব্যবহারটা হচ্ছে যে জীবিত প্রাণীর ক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রোফ এস ব্যবহৃত হবে। জীবিত প্রাণীর ক্ষেত্রে, জীবিত প্রাণীর ক্ষেত্রে আমাদের কি অ্যাপোস্ট্রোফ এস বসবে, কি বসবে, অ্যাপোস্ট্রোফস এস বসবে। কিন্তু জড় প্রাণী বা জড় পদার্থের ক্ষেত্রে কখনো অ্যাপোস্ট্রোফ বসবে না। জড় পদার্থর ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফ এস বসবে না, বুঝলেন? এটা হচ্ছে একটা। দুই নম্বর ব্যবহারটা কি, দুই নম্বর ব্যবহারটা হচ্ছে কোন বস্তুতে যদি ব্যক্তি আরোপ করা হয়, মানে যেটা হচ্ছে পার্সোনিফিকেশন, পার্সোনিফাই এক কথায়, আচ্ছা দেখ পার্সোনিফিকেশন পেয়েছি। পার্সোনিফিকেশন মানে কোনো বস্তুতে যখন ব্যক্তির স্বভাব আরোপিত করা হবে, তখন সেই ওই বস্তুটাতে হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রোফ এস বসবে, অ্যাপোস্ট্রোফ এস বসবে। যদি পার্সোনিফিকেশন সম্পর্কে আপনারা না জানেন আমাকে কমেন্টে বলবেন, আমি ভিডিও আপলোড করে দিব। ওকে, পার্সোনিফিকেশন। তারপর তিন নম্বর ব্যবহারটা হচ্ছে, তিন নম্বর ব্যবহার এবং এটা হচ্ছে লাস্ট, যখন সময়, দূরত্ব এবং ওজন প্রকাশক নাউনের শেষে কি কি ভাইয়া, সময়, ওজন এবং হচ্ছে দূরত্ব, এবং হচ্ছে কি দূরত্ব, সময়, ওজন এবং হচ্ছে দূরত্ব, এইগুলো প্রকাশক নাউনের সাথে, এইগুলো প্রকাশ করবে যে সব নাউন, সেই নাউনগুলোর সাথে আমাদের কি যুক্ত হবে, অ্যাপোস্ট্রোফ এস যুক্ত হবে। ওকে, তাহলে আমাদের ব্যবহারও কমপ্লিট। এখন আমাদের চলে আসবো হচ্ছে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে, ঠিক আছে? তো আরেকটা বিষয় সম্পর্কে আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে আমরা কখন হচ্ছে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করব এবং কখন শুধুমাত্র অ্যাপোস্ট্রোফস কমা যুক্ত করব। এই জিনিসটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারবো। তো এই জিনিসটা আমি একটু বলে দিই, যে কখন অ্যাপোস্ট্রোফ এস এবং কখন শুধু এস যুক্ত হবে। যদি সিঙ্গুলার নাউন হয়, হ্যাঁ সিঙ্গুলার নাউনকে যদি পজিটিভ কেস করতে যায় তাহলে এটার সাথে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করবেন। ওকে, যদি প্লুরাল নাউন হয় এবং তার শেষে এস থাকে, প্লাস এস থাকে, তাহলে এখানে জাস্ট সিম্পলি এস যুক্ত হবে। শেষে যদি এস থাকে, মানে প্লুরাল নাউনটা শেষে যদি এস দিয়ে যুক্ত হয় তাহলে জাস্ট অ্যাপোস্ট্রোফ যুক্ত হবে, এসটা যুক্ত হবে না। ওকে, আর তিন নাম্বার হচ্ছে ইররেগুলার প্লুরাল নাউন। ডু ইউ নো ইররেগুলার প্লুরাল নাউন? ইররেগুলার প্লুরাল মানে হচ্ছে কিছু কিছু নাউন রয়েছে যেগুলো স্বাভাবিক নিয়মে হচ্ছে প্লুরাল হয় না, স্বাভাবিক নিয়মে হয় না, ওগুলো ব্যতিক্রম ভাবে হয়। আপনারা যদি, আমি ভিডিও দিয়েছি সুন্দরভাবে, আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে লিংক দেখে আসবেন। ওকে, যেগুলো স্বাভাবিক নিয়মে হয় সেগুলোকে বলে ইররেগুলার প্লুরাল নাউন। ইররেগুলার প্লুরাল নাউনের সময় এস ছাড়াই যদি হয়, এস ছাড়াই তো হবে, তখন সেখানে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত হবে, তখন সেখানে কি হবে, অ্যাপোস্ট্রোফ এস যুক্ত হবে। তো আমাদেরকে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে এই তিনটা জিনিস খুব বেশি অ্যাপ্লাই করতে হবে, ওকে, এই তিনটা। যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করব, যদি প্লুরাল হয় তাহলে জাস্ট সিম্পলি অ্যাপোস্ট্রোফ কমা ব্যবহার করব, আর যদি প্লুরাল নাউন হয় তাহলে কি করব, অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করব। তো প্রথমে হচ্ছে আমাদের ম্যানের সিঙ্গুলার ফর্ম কি, ম্যান নিজেই। ওকে, ম্যানের প্লুরাল ফর্ম কি, মেন। আমি বারবার বলছি, যারা আপনারা এগুলো বুঝতে পারবেন না, নাম্বার চেঞ্জ, তারা আমার ভিডিওটা দেখে আসবেন। ওকে, এখন এই ম্যানের সাথে আমরা কি করব, পজিটিভ কেস করব ম্যানের। তাহলে সিঙ্গুলার সাথে পজিটিভ করলে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত হবে। ওকে, তাহলে এই যে এই ম্যান থেকে ডিরেক্ট এখানে হবে কি ম্যানস, MANS, ম্যানস। বুঝতে পারলেন?
মেন প্লুরাল যদি হয় এবং প্লুরালের সাথে যদি এস থাকে তাহলে সিম্পলি জাস্ট অ্যাপোস্ট্রফ এস, আর যদি এস না থাকে তাহলে পুরাটাই হচ্ছে এম ই এন, এস তো নাই তাহলে এখানে অ্যাপোস্ট্রফ এস। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? অ্যাপোস্ট্রফ এস বোঝা গেল। এরপর হচ্ছে বেবি, বেবির সিঙ্গুলার কি? বেবি নিজেই, আর প্লুরাল হচ্ছে বেবিস, সরি হ্যাঁ ঠিকই আছে, আই ই এস হবে। কারণ শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে একটা কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াইটা আই এ কনভার্ট হয়ে ইএস যুক্ত হয়। ওকে বেবিস, তাহলে এই সিঙ্গুলারটার যদি আমরা পজিটিভ কেস করতে যাই তাহলে আমরা এখানে জাস্ট বেবির সাথে অ্যাপোস্ট্রফ এস যুক্ত করে দেবো। আর এই প্লুরালের সাথে যদি এস আছে সেহেতু আমরা এখানে বি এ বি আই ই এস জাস্ট কমা। বুঝতে পারলেন ভাই? জাস্ট হচ্ছে অ্যাপোস্ট্রফ কমা এবং অ্যাপোস্ট্রফ এস, বিষয়টা বুঝতে পারছেন? লেডি সেম কেস, লেডি সিঙ্গুলার হচ্ছে লেডি, প্লুরাল হচ্ছে লেডিস। কারণ কি শেষে আছে ওয়াই, তার পূর্বে একটা কনসোনেন্ট আছে, তাহলে ওয়াই এবং তারপরে কনসোনেন্ট থাকলে ওয়াইটা আই কনভার্ট হয়ে যায় এবং হচ্ছে এস যুক্ত হয়। ঠিক আছে, এস যুক্ত হয়। তাহলে লেডির যদি আমরা পজিটিভ কেস করতে যাই তাহলে হচ্ছে লেডিস। ওকে, আর এটা হচ্ছে আগের মতো এল এ ডি আই ই এস, যেহেতু এস আছে জাস্ট সিম্পলি অ্যাপোস্ট্রফ এস কমা। ওকে বুঝতে পারছেন? এরপর হচ্ছে চাইল্ড, চাইল্ডের সিঙ্গুলার কি? চাইল্ড। হ্যাঁ, চাইল্ডের প্লুরাল কি বলেন? চাইল্ডের প্লুরাল কি? চাইল্ডস নাকি? চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, CHILDREN। এন্ড কথা হচ্ছে ভাই এটা ব্যতিক্রম হলো কেন? এই জিনিসটার নামে হচ্ছে আমাদের ইররেগুলার প্লুরাল। আমরা নাম্বারের ওখানে ইররেগুলার প্লুরাল নামে যে টপিকটা পড়ছিলাম সেখানে এই শব্দগুলো ছিল। ওকে, চাইল্ডের আমরা যদি অ্যাপোস্ট্রফ করতে যাই মানে পজিটিভ কেস করতে যাই তাহলে CHILD অ্যাপোস্ট্রফ এস, আর এখানে চিলড্রেনের যেহেতু এস নাই তাহলে এখানেও অ্যাপোস্ট্রফ এস হবে, CHILDRENS অ্যাপোস্ট্রফ এস। বুঝেছেন? বুঝেছেন? এবার হচ্ছে শিপ, শিপের সিঙ্গুলার কি? শিপ, প্লুরাল কি? শিপ। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই, ভাই নাম্বার ওদেরটা পড়ে আসতে হবে। কিছু কিছু নাম্বার রয়েছে, নাউন রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, তাহলে এদের অ্যাপোস্ট্রফ সেম, SHEP অ্যাপোস্ট্রফ S, SHEEP অ্যাপোস্ট্রফ S। ওকে ভাই বোঝা গেল? বোঝা গেল। এরপরে ডিয়ার, এটা সেম, ডিয়ার এটা সেম, এটাও সেম, তাহলে DER অ্যাপোস্ট্রফ S, DER অ্যাপোস্ট্রফ S। ঠিক আছে, ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। কেসে আর তেমন কিছু আমাদের পড়ার নেই। কেসে হচ্ছে আমাদের এই নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ কেসে তেমন কিছু পড়ার বিষয় নেই, তবে এখানে ছোট্ট আরেকটা বিষয় আছে, নাউন ইন অ্যাপোজিশন, এটা আমি অন্য ভিডিওতে দেব, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের কেস সম্পর্কে পড়াশোনা। এর পরে আমরা যত বড় বড় টপিক পড়ব, এই ক্লাস যদি কারো করা থাকে তাহলে আশা করি কেস সম্পর্কে তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই ক্লাসে যদি বিন্দুমাত্র আপনি উপকৃত হন তাহলে কি করবেন? একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।